এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। এই মেয়ে, চুপচাপ বসে থাকো, বেশি নড়াচড়া করবে না। পাশ থেকে অপর আর একটা লোক বলল, বস কখন আসবে? রাত ঘন্টার মধ্যে চলে আসবে। উফ, জ্বালাতন করে ছাড়লো দেখছি মেয়েটা। প্রথম লোকটি। মুখের বাঁধন খুলে দেই, বরং দেখি কি বলে। দ্বিতীয় লোকটি। বস, কিছু বলবে না তো? আরে আমরা তো শুধু মুখের বাঁধন খুলবো। তাহলে তাই করো। এরপর মেয়েটির মুখের বাঁধন খুলে দিল। খুলে দেবার সাথে সাথে মেয়েটি চেঁচিয়ে বলে উঠল, উফ, এই কে তোরা? আমাকে এইভাবে বেঁধে রাখার সাহস কি করে হলো? জানিস তোরা আমি কে? একবার এখান থেকে ছাড়া পাই, এক একটাকে যদি জেলের ভাত না খাওয়াতে পারি তো আমার নামও তিথি নয়, দেখিনিস? উফ, কান ঝালাপালা করে দিল মেয়েটা। এই জন্য আমি আর মুখটা খুলতে চাইছিলাম না। দেখলি তো? আমি কি জানতাম না কি এত বকবক করবে? অসহায় মুখে বলল দ্বিতীয় লোকটি। এই এই আমার হাতের বাঁধন খোল জলদি। উফ, হাতটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে রে বাবা। উফ, আরে মুখ পুরো বাঁধন, খোল না তাড়াতাড়ি আমার হাতটা। উফ। দেখুন ম্যাডাম, আপনি চুপচাপ একটু বসে থাকুন, আমাদের বস এক্ষুনি আসবে। আর হাতের বাঁধন খোলার পারমিশন আমাদের নেই, তাই বলছি নিজের ভালোর জন্য চুপচাপ থাকুন। এই কে রে তোদের বস? একবার শুধু আমার হাত আর চোখের বাঁধনটা একবার খুলে দেখ শুধু, তারপর দেখ তোর কি করি। তোদের বসের সাথে তোদের এমন হাল করব না যে 10 দিন বেড থেকে উঠতে পারবি না। ক্যারেটে চ্যাম্পিয়ন আমি, ব্ল্যাক বেল্ট পেয়েছি আমি। আর কিছু বলার আগে প্রথম লোকটার ফোনের রিংটন বেজে উঠল। ফোনটা ধরে কিছুক্ষণ কথা বলার পর দ্বিতীয় লোকটিকে বলল, রাফি বস চলে এসেছে, এক্ষুনি এই মেয়েটার মুখ টেপটা লাগিয়ে দে। এরপর মুখের টেপটা লাগিয়ে দিল। কিছুক্ষণ পর নিলয় চৌধুরী ঘরে প্রবেশ করলো। নিলয় চৌধুরী সম্পর্কে বিস্তারিত জেনে নিব একবার। নিলয় চৌধুরী দ্য চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র ওনার। বাবা মা ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। 6 ফিট লম্বা, গায়ের রং ফর্সা, চুলগুলো সিল্কি, কপাল ছুঁয়ে যায়। বয়স 26, ঠোঁটের রং টকটকে লাল, দেখলে মনে হবে যেন কেউ লিপস্টিক পরিয়ে দিয়েছে। প্রচণ্ড বদমেজাজি এবং রাগী স্বভাবের লোক, যেটা একবার চায় সেটা নিয়েই ছাড়ে যে কোনো মূল্যে। সবসময় অ্যাটিটিউড নিয়ে ঘুরে বেড়ায়। তার এই কিলার মার্কার রূপ দেখে সব মেয়েরাই ঘায়েল। নিলয় চৌধুরী এই রূপটার সাথে সবাই পরিচিত হলেও আরও একটি রূপের সাথে খুব কম সংখ্যক মানুষই পরিচিত, আর সেটা হলো নিলয় চৌধুরীর আন্ডারওয়ার্ল্ড একজন নাম করা মাফিয়া। দেশের যেখানে যেখানে কালো বাজারি, নারী পাচার, ড্রাগ সাপ্লাই ইত্যাদি হয় সেখানেই তার দলের লোকেরা গিয়ে সেই সব ক্রিমিনালদের তুলে আনে এবং নিলয় নিজের হাতে তাদের শাস্তি দেন। এমনকি কালোবাজারির সাথে যুক্ত মন্ত্রীরাও নিলয়কে দেখে ভয়ে কাঠ হয়ে যায়। সবাই জানে নিলয়ের পাওয়ার কতটা, তাই কেউ কিছু বলে না। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে নিলয় এবং তার লোকেরা সব সময় রুখে দাঁড়িয়েছে এবং অন্যায়কারীদের শাস্তি দিয়ে এসেছে। চলুন দেখা যাক কেন নিলয় তিথিকে ধরে এনেছে। নিলয় ঘরে ঢুকে দেখলো একটা 16-17 বয়সী মেয়ে চেয়ারে চোখ মুখ হাত বাঁধা অবস্থায় বসে আছে। পরনে তার বেবি পিঙ্ক কালারের বারবি আঁকা টি শার্ট আর 3/4 জিন্সের প্যান্ট, দুই দিকে চুল বাঁধা, চুলগুলো বেশ লম্বা লম্বা। মেয়েটাকে দেখা মাত্রই নিলয় রেগে গিয়ে লোকগুলোর দিকে তাকালো আর বলল, একটা কাজও ঠিক করে করতে পারিস না তোরা। আমি কাকে ধরে আনতে বলেছিলাম আর কাকে ধরে এনেছিস তোরা? একটা বাচ্চা মেয়েকে। আমি তোদেরকে মিনিস্টারের মেয়েকে ধরে আনতে বলেছিলাম, একটা বাচ্চা মেয়েকে নয়। স্যার, এটাই তো মিনিস্টারের মেয়ে। ভয়ে ভয়ে রাফি বলল, তোদের মাথা, ছবিটা ভালোভাবে দেখেছিস? মানে মানে আসলে কি মানে মানে করিস? সত্যি কথাটা বল, হারি আপ। আসলে স্যার, ছবিটা না হারিয়ে গিয়েছিল, কিন্তু আপনি তো বলেছিলেন যে পার্কের পাশে যে মেয়েটা একটা লাল রঙের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকবে সেটাই মিনিস্টারের মেয়ে। জাস্ট শাট আপ। তোদের কোনো একটা কমন সেন্স নেই। লাল ব্যাগ যার কাছে থাকবে সেটাই হবে মিনিস্টারের মেয়ে, গাধা একটা।
রেগে চিল্লিয়ে বলল নিলয়। সরি স্যার, এখন কি হবে? একে কি ওখানে রেখে আসবো? না, এখন একে ছাড়লে প্রবলেম হতে পারে। আগে আসল মেয়েটাকে তুলে নিয়ে আয়, তারপর কেসটা সলভ হলে একে ছাড়া হবে, না হলে প্রবলেম হয়ে যেতে পারে। তাহলে স্যার ওই মেয়েটাকে কি করব? কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করলো নিলয়, তারপর বলল, একে আমাদের ঘরের গেস্ট রুমে শিফট কর, আর আসল মেয়েটাকে ধরে এনে এই ঘরে বেঁধে রাখ। এদের একসাথে রাখলে রিস্ক হয়ে যাবে। এই বলে নিলয় চলে গেল। নিলয়ের কথা মতো মেয়েটাকে নিলয়ের বাড়ির গেস্ট রুমে নিয়ে গিয়ে রেখে দিল। তারপর তারা মিনিস্টারের মেয়েকে ধরে এনে আবারও ওই রুমে বেঁধে রাখল। অবশ্য এবার কোনো ভুল হয়নি তাদের, কারণ নিলয় তাদের ফোনে মেয়েটির ছবি দিয়ে দিয়েছিল। এদিকে তিথি চোখ মুখ হাত বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে, আর মনে মনে হাজারটা গালি দিচ্ছে সেই সব লোকেদের যারা তাকে এখানে বন্দি করে রেখেছে। রাত 12টায় নিলয় ঘরে ফিরে নিজের রুমে প্রবেশ করতে যাবে কি পাশের গেস্ট রুম থেকে গোঙানির আওয়াজ শুনতে পেল। আওয়াজটাকে অনুসরণ করেই গেস্ট রুমের দিকে গিয়ে দরজা খুলল। তারপর লাইট জ্বালিয়ে দেখল যে তিথি হাত পা ছটফট করছে আর গোঙানির আওয়াজ বের করছে। নিলয় মনে মনে ভাবল, ইস, মেয়েটার কথা আমি একদম ভুলে গিয়েছিলাম। এই বলে নিলয় তিথির সামনে বসলো এবং তিথির মুখের বাঁধন খুলে দিল। খুলে দেবার সাথে সাথে তিথি চেঁচিয়ে উঠল, কোন গন্ডার হাতি বাদর ইঁদুর টিকটিকে আমাকে ধরে এনেছিস? সেই কখন থেকে আমাকে বেঁধে রেখেছিস, না আমাকে বাড়িতে যেতে দিচ্ছিস আর না আমাকে খেতে দিচ্ছিস। শালা, খিদেতে আমার পেটে দুম দুম আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছিস না? তিথির এই রকম কথা শুনে নিলয় ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপর মনে মনে ভাবলো, সত্যি তো, আমি একদমই ভুলে গিয়েছিলাম খাবারের কথা। কিন্তু তিথির পরবর্তী কথা শুনে নিলয় মুহূর্তেই রেগে যায়। এই বাদর, তোদের বস কোথায় রে? তাকে তো আমি নর্দমায় চুবাবো। আমি শুনেছি তার সব কথা। আমাকে ভুলভাবে ধরে এনে আবার আমাকে বেঁধে রেখেছে। যদি না আমি তাকে জেলের ভাত খাওয়াতে পারি তো আমার নামও তিথি নয়। এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি আমাকে জেলের ভাত খাওয়াবে? তুমি জানো আমি কে? রেগে চিল্লিয়ে নিলয় বলল। তিথি এমন হুঙ্কার শুনে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল, তারপর আবারও নিজেকে সামলিয়ে বলল, নিজেই নিজের নাম জানেন না, আবার আমাকে জিজ্ঞাসা করছেন তিনি কে? আগে তুই বল, তুই কি জানিস আমি কে? আমি হলাম তিথি, তিথি আহমেদ। ক্যারাটে জানি, ব্ল্যাক বেল্ট আছে আমার। একবার শুধু আমার হাতের বাঁধন খুলে দে, তারপর দেখ তোর কি হাল করি। নিলয় তো হাঁ হয়ে গেল কিছুক্ষণের জন্য। তারপর কিছু বলতে যাবে কি এমন সময় নিলয় কিছু বলতে যাবে কি তার আগেই নিলয়ের ফোনের রিংটন বেজে উঠল। একবার তিথির দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করলো। ফোনের অপর পাশ থেকে রাফি বলল, স্যার, মিনিস্টারের মেয়ে বলেছে তার নাকি খুব গরম লাগছে এখানে, নাকি এসির ব্যবস্থা করতে হবে, নইলে সে খাবে না। তাই নাকি? কিছুটা বাঁকা হেসে নিলয় বলল, আজকে রাতের জন্য যে খাবারের ব্যবস্থা করেছিস সেটা বরং তোরা খেয়ে নে, তাকে দিতে হবে না। একদিন না খেয়ে থাক, তাহলেই বুঝবে কত ধানে কত চাল। বলেই ফোনটা রেখে দিল নিলয়। তারপর তিথির দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, শোনো ভালো করে আমার কথা। এখানে থাকতে হলে চুপচাপ থাকবে, আমার কথা শুনবে, নইলে তোমার অবস্থাও মিনিস্টারের মেয়ের মতো হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আরে রাখ তোর ক্লিয়ার ক্লিয়ার, চুপচাপ খেতে দে। আমার খুব খিদে পেয়েছে। না খেতে দিতে পারলে না তোর যা অবস্থা করব তুই নিজেও ভাবতে পারবি না। কিছুটা রাগের অভিনয় করে তিথি বলল, এই মেয়ে, কখন থেকে তুমি আমাকে তুই তুই করে বলে যাচ্ছ? মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতাটুকুও শেখনি তুমি? বাড়ির লোক তোমাকে কি শিখিয়েছে? ভালো মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা বাড়ির লোক শিখিয়েছে, কিন্তু একজন কিডন্যাপারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা বাড়ির লোক আমাকে শেখায়নি। ঠিক আছে, বয়স কত আগে শুনি? মানে আমার বয়স জেনে তুমি কি করবে? কিছুটা ভ্যাবাচাকা খেয়ে নিলয় বলল, হারে গাধু, আগে জেনে নেব না তুই আমার থেকে বড় না ছোট? তুই আমার থেকে কত বড়, তারপরে তো তোকে তুমি করে বলবো। শোন, যদি তুই আমার বয়সের থেকে 3 বছরের বড় হস তাহলে তোকে আমি তুই করেই বলবো, আর যদি তার থেকেও বড় হস তাহলে আমি তোকে তুমি করেই বলবো। এবার খুশি? নিলয় তিথির কথা শুনে কী রিয়্যাক্ট করবে কিছুই ভেবে পাচ্ছে না, তাই কিছুক্ষণ তিথির দিকে তাকালো, তারপরে বলল, তুমি আমার বয়স জেনে তারপর আমাকে তুমি কি বলবে? ভ্যাবলাকান্তর মতো তাকিয়ে থাকলো নিলয় তিথির দিকে। উফ, পোলা তো দেখছি বকর বকর করেই যাচ্ছে। তোর বয়স বলতে ইচ্ছে করলে বল, নইলে তুই থাক।
আমার খুব খিদে পেয়েছে, খাবারের ব্যবস্থা জলদি কর। এই মেয়ে, চুপচাপ বসে থাকো, আমি এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি। আর আমার বয়স 26, তোমার থেকে আমি গুনে গুনে 8-9 বছরের বড় তো হবই। তুমি আমাকে তুমি করেই ডাকবে। এত বড় আপনি? আমার তো মোটে 17 বছর বয়স। আজ থেকে আপনাকে আপনি করে ডাকতে হবে। এত বড় একজন মানুষকে তুই করে বা তুমি করে ডাকা উচিত নয়। অতটাও বেশি বয়স নয় আমার। এই বলেই নিলয় আবারও ফোন হাতে নিল এবং একজনকে ফোন করে বলল যে, শোনো, গেস্ট রুমে ডিনারটা পাঠিয়ে দাও, হারি আপ। এই বলেই নিলয় নিজের রুমে চলে গেল, গেস্ট রুমের দরজাটা বন্ধ করে। তারপর সেখান থেকে ফ্রেশ হয়ে গেস্ট রুমের উদ্দেশ্যে চলে গেল। গিয়ে দেখল সার্ভেন্ট প্লেট হাতে দাঁড়িয়ে আছে দরজার পাশে। নিলয় সার্ভেন্টের হাত থেকে প্লেটটা নিল এবং দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলো। তারপর তিথির সামনে খাবারটা রেখেই তিথিকে বলল, নাও, খেয়ে নাও। এই, আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন বলুন তো? কেন? কিছুটা অবাক হয়ে নিলয় উত্তর দিল, এত বড় ধামসা ছেলে হয়েও এইটুকুনি কমন সেন্স নেই যে হাত পা চোখের বাঁধন না খুললে খাবার খায় কি করে মানুষ? আর তাছাড়া হ্যান্ড ওয়াশ দিয়ে হাত না ধুয়ে খাবার খেতে নেই, আপনি জানেন না? এই, আপনার মতলব কি বলুন তো? আপনি কি চান আমার করোনা ভাইরাস হোক? উফ, কি মেয়ে রে বাবা, আমাকে একদিনই পাগল করে ছাড়লো। হেই হেই মেয়ে, চুপ করে থাকতে পারো না? আমি খুলে দিচ্ছি তোমার হাতের বাঁধন, পায়ের বাঁধন। দয়া করে একটু চুপ করো, যত সব ভালো লাগে না। দাঁতে দাঁত চেপে বলল নিলয়। এইসব লোকেদের কাজ রাখতে আছে নাকি? ভুলভাল মানুষকে তুলে আনে আর যত প্যারা আমাকে পোহাতে হয়, যত সব। এই বলেই নিলয় তিথির হাতের বাঁধন এবং পায়ের বাঁধন খুলে দিল। সবার শেষে চোখের বাঁধন খুলে তিথির দিকে তাকিয়ে নিলয় হাঁ হয়ে গেল। এমনও মেয়ে হয়! নিলয় তো খেয়ালই করেনি এতক্ষণ যে তার সামনে জলজন্ত একটা মায়াপুরী বসে আছে। হরিণীর মতো কাজল নয়না দুটি চোখ, আর্চ করা ভ্রু যেন চোখের উজ্জ্বলতা আরও বাড়িয়ে দিচ্ছে। তার গভীর চোখের রহস্য ভেদ করা যেন সাধারণ মানুষের কাম্য নয়। দুধে আলতা গায়ের রঙে যেন উপচে পড়ছে তার সৌন্দর্য। তার ডান গালে ঠোঁটের নিচে মাঝ বরাবর জায়গার আর গলার নিচের তিলটা যেন তার সৌন্দর্যকে আরও এক ধাপ উপরে নিয়ে গিয়েছে। দুদিকে বাঁধা ঘন কালো কেশরাশি বসা অবস্থাতেই কোমর ছুঁয়ে যাচ্ছে। উফ, এই কোন রাজ্যের মায়াপুরীকে আমি দেখছি? আমি যে হারিয়ে যাচ্ছি তার এই ভয়াবহ চেহারায়। চোখে মুখে এখনো তার বাচ্চা মাচ্চা ছাপটা রয়ে গেছে। কতই বা হবে বয়স তার, 16 কিংবা 17? আমি যে প্রথম দেখাতেই তার মায়ার জালে আটকে পড়েছি। যে মায়া থেকে নিস্তার পাওয়া অতটাও সহজ হবে বলে মনে হচ্ছে না। নিলয় এক ধ্যানে তিথির দিকে তাকিয়ে এইসব কথা ভেবেছিল। তিথির ডাকে তার ধ্যান ভাঙল। আরে মশাই, আপনি কোথায় হারিয়ে গেলেন? আমার মুখে কি সিনেমা দেখতে পাচ্ছেন যে এরকম ক্যাবলা কান্তর মতো তাকিয়েছেন আমার দিকে? জানি আমি দেখতে সুন্দর, সবাই তাই বলে। কি তুমি আর সুন্দর? হাউ ফানি। নিজের রূপটা নিয়ে একবার আয়নায় ভালো করে তাকাও। আর কি বললা তুমি? আমি ক্যাবলাকান্ত? ওকে, নো খাওয়া দাওয়া, ঘুমাও তুমি শুধু পানি খেয়ে, যত সব। এই বলেই নিলয় উঠে দাঁড়িয়েই খাবারের প্লেটটা হাতে নিতে যাবে কি তখনই তিথি খাবারের প্লেটটা ছোঁ মেরে নিয়ে নিল আর বলল, সরি, আর হবে না। বিশ্বাস করুন, পেটের মধ্যে অলরেডি 4 বার ইঁদুর দৌড়ে গেছে। আমি আর চাই না ইঁদুর দৌড়াক আমার পেটে। আমার খুব খিদে পেয়েছে। ওয়াশরুমটা কোথায় একটু বলবেন প্লিজ? নিলয় হাতের ইশারায় ওয়াশরুমটা দেখিয়ে দিল। তারপর তিথির ঘরের সাথে লাগোয়া ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে খেতে বসলো আর নিলয় সোফায় বসে তিথিকে দেখতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, কি আছে তোমার মধ্যে যে একদিন এই এক মুহূর্তের মধ্যে নিলয় চৌধুরীকে বশ করে নিলে? এই কথাগুলো ভেবেই নিলয় নিজের মনে হেসে ফেলল। যেই নিলয়ের মনে অনুভূতির ছিটা ফোটাও ছিল না, সেই নিলয়কে এই মেয়ে তার মায়ার জালে ফেলে দিল, তাও আবার একদিনেই। ভাবা যায়, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। তারপর তিথির খাবার হলে প্লেটটা হাতে নিয়ে নিলয় সবে মাত্র বেরোতে যাবে কি তিথি পেছন থেকে নিলয়কে ডাক দিল। শুনুন একটু। হোয়াট? দেখো, তোমার ফালতু কথা শোনার জন্য এখন আমার সময় নেই। আই এম টু টায়ার্ড, সো লেটস স্লিপ। প্লিজ 2 মিনিট একটু শুনুন আমার কথা। জলদি বলো, ইউ হ্যাভ অনলি 5 মিনিটস। বলছি কি, আপনার গুন্ডাগুলো তো 1 নম্বরে বলদ মার্কা। ভুল করে একটা ভালো বাচ্চা মেয়েকে তুলে এনেছে, তার উপর সারাদিন খেতে দেয়নি।
এই রাত দুপুরে খেতে দিলেন আপনি? বলছি কি, আমার বাড়ির লোক তো টেনশন করছে আমাকে নিয়ে, তাই না? আমাকে একটু বাড়িতে পৌঁছে দিন না দয়া করে, প্রমিস করছি। আমি কাউকে বলবো না যে আপনারা কিডন্যাপার নামের কলঙ্ক। একটা কিডন্যাপও আপনারা ঠিকমতো করতে পারেন না। আর যেন কেউ আপনাদের ঘুষ দিয়ে কিডন্যাপ করানোর জন্য ফালতু টাকা নষ্ট না করে। প্লিজ 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 আমাকে ছেড়ে দিন। এক নিঃশ্বাসেই কথাগুলো বলল তিথি। জাস্ট শাট আপ। প্রচণ্ড রেগে চিল্লিয়ে বলল নিলয়। নো মোর ওয়ার্ডস। কোথাও যাওয়া হবে না তোমার যতক্ষণ না আমার কাজ সাকসেসফুল হচ্ছে। ডু ইউ হিয়ার হোয়াট আই সে? হ্যাঁ হ্যাঁ, শুনেছি, সব শুনেছি। ঠিক আছে, আমি এখানেই থাকবো, চিন্তা নেই আপনার। প্রচণ্ড ভয়ে তিথি বলল। আসলে তিথি বুঝতে পারেনি নিলয় এতটা রেগে যাবে। চোখ বাঁধা অবস্থায় যখন নিলয়ের কথা শুনছিল তখন অতটাও ভয় লাগেনি তিথির, কিন্তু সামনাসামনি নিলয়ের রক্তিম লাল চোখ দেখে মুহূর্তেই বীর নারীর হাওয়া ফুস হয়ে গেছে। নিলয় আর কিছু না বলে রুমের দরজা বাইরে থেকে লক করে নিজের রুমে চলে গেল। এদিকে তিথি কী করবে ভেবে না পেয়ে ঘুমিয়ে পড়ল বেডের ওপর। সকালবেলা নিলয় ঘুম থেকে উঠে অবাক হয়ে গেল, কারণ নিচে বসার রুম থেকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। নিলয় রুম থেকে বসে শুনে যা মনে হলো দারোয়ানের সাথে কারো একজনের কথা কাটাকাটি হচ্ছে। তাই আর দেরি না করে ঝটপট ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে লিভিং রুমের উদ্দেশ্যে রওনা হলো। নিচে নেমে নিলয় যাকে যাকে দেখলো তাকে দেখে প্রথমে একটু অবাক হলো, পরে আবারও তার দিকে তাকিয়ে একটু বাঁকা হাসি হাসলো। তারপর তার উদ্দেশ্যে বলল, আরে এই যে দেখছি মিনিস্টার সাহেব, তা এত সকালবেলা আমার বাড়িতে আপনার পদধূলি কি কারণে তা জানতে পারি? হাউ ডিয়ার ইউ! আমার মেয়েকে কিডন্যাপ করার সাহস তোমাকে কে দিল? জলদি আমার মেয়েকে ফিরিয়ে দাও আমার কাছে। হোয়াট? আপনার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে? কখন, কবে? আমি তো জানি না। তা কিডন্যাপ হয়ে গেছে নাকি কোনো আশিকের সাথে পালিয়ে গেছে? নিলয়! রেগে চিৎকার করে বলল মিনিস্টার। আওয়াজ নিচে। ভুলে যাবেন না এটা আমার বাড়ি, আপনার নয়। 24 ঘন্টার ভেতরে আমার মেয়ে যেন সুস্থভাবে আমার বাড়ি পৌঁছে যায়, না হলে আমি পুলিশি পদক্ষেপ নিতে বাধ্য হব। কি প্রুফ আছে যে আপনার মেয়েকে আমি কিডন্যাপ করেছি? আর এইসব পুলিশের ভয় আমাকে দেখাবেন না। লাস্টে পুলিশকে ডাকতে গিয়ে না আপনার পাপের হাঁড়ি ফেটে যায়। মিনিস্টার ভালোভাবে বুঝতে পারল যে নিলয়কে ভয় দেখে কোনোভাবেই তার মেয়েকে পাওয়া সম্ভব নয়, একমাত্র যদি না নিলয় নিজে তার মেয়েকে তার কাছে ফিরে দেয়। তাই তিনি গলার সুর পরিবর্তন করলেন এবং বললেন, দেখো নিলয়, তোমার কত টাকা চাই তুমি আমাকে বলো, আমি তোমাকে তত টাকাই দেব, তবুও আমার মেয়েকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। নিলয় চৌধুরীকে টাকার গরম দেখাবেন না, আর আমার সেরকম কিছুই চাই না। আর আমার কি চাই তা আপনি খুব ভালো করেই জানেন। তারপর নিলয় মিনিস্টারের সামনে দাঁড়িয়ে তার কানের কাছে মুখ এগিয়ে ফিসফিসিয়ে বলল, আপনি যে 90 জন বৃদ্ধের পেনশন আটকে রেখেছেন তা তাদেরকে ভালোই ভালোই দিয়ে দিন। তারপরে আমার কাছে আসবেন, দেখি তখন আপনি আপনার মেয়েকে ছাড়িয়ে নিয়ে যেতে পারেন কিনা। কিন্তু সেটা তো অনেক ঝামেলার, সেগুলো মেটাতে তো মিনিমাম 7 থেকে 8 দিন সময় লাগবে। তুমি বরং আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি তাদের পেনশন আর আটকে রাখবো না। নিলয় কিছুটা বাঁকা হেসে আবারও ফিসফিসিয়ে বলল, ততদিন না হয় থাক আপনার মেয়ে আমার কাছে। আপনি বরং ঝটপট কাজটা সেরে নিন। হ্যাঁ, কি বলেন? তারপর সোজা হয়ে দাঁড়িয়ে মিনিস্টার এবং তার সাথে আসা মানুষদের উদ্দেশ্যে বলল, এবার আসতে পারেন আপনারা। আর যদি ব্রেকফাস্ট করার ইচ্ছা থাকে তাহলে চলুন ডাইনিং টেবিলে। মিনিস্টার আর কোনো কথা না বলেই চলে গেলেন, কারণ তিনি ভালোভাবেই জানে যতক্ষণ না নিলয় তার কাজ হাসিল করতে পারছে ততক্ষণ না তার মেয়ে তার কাছ থেকে নিস্তার পাবে না। তাই যত দ্রুত সম্ভব কাজটা করতে চাইছে, তাতে তার মেয়ে তার কাছে ফিরে তত দ্রুত আসবে। এমনিতেই তার স্ত্রী তার কান ঝালাপালা করে দিচ্ছে মেয়ে 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 করে। এদিকে তিথি সকাল থেকে ঘরে বসে আছে আর ভাবছে মনে মনে, দূর, 9টা বেজে গেল, অথচ কেউ ডাকলো না খাবারের জন্য। সেই রাতে একটুখানি খাবার দিল, ব্যাস হয়ে গেল। ডিসগাস্টিং ব্যাপার স্যাপার। এইসব ভাবছে তখনই দরজা খোলার আওয়াজ পেল। দরজার দিকে তাকিয়ে দেখলো একটা মধ্যবয়স্ক মেয়ে তার দিকে তাকিয়ে বলল, স্যার, আপনাকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসতে বলছে ব্রেকফাস্টের জন্য। ব্যাস, তিথিকে আর পায়কে, সে তো কখন থেকে বসে আছে ব্রেকফাস্টের জন্য। তাই বলার সঙ্গে সঙ্গে সেই মেয়েটির সাথে নিচে নামলো সে।
নিচে নেমে সে হাঁ হয়ে তাকিয়ে আছে। বাড়িটা বেশ বড়, ডুপ্লেক্স বাড়ির মতনই। চারিদিকে বেশ ছিমছাম পরিষ্কার করে সাজানো। নিচে বড় হল রুম, একদিকে সোফা সেট রাখা আছে বসার জন্য, আর সামনে একটা বড় সেন্টার টেবিল, আর ঠিক তার সামনে একটা বড় টিভি। আর এই দিকে রান্নাঘর আছে, তার সামন বরাবর বড় ডাইনিং টেবিল পাতা আছে। রান্নাঘরটা বেশ বড় এবং খোলা, অর্থাৎ বাইরে থেকে দেখা যাবে না রান্নাঘরে কী কী আছে। তিথি দেখলো নিলয় অলরেডি ডাইনিং টেবিলে বসে আছে, তাই সে দেরি না করে ধপাস করে নিলয়ের পাশের চেয়ারে বসে পড়ল। আচমকা এরকমভাবে বসে পড়ার জন্য টেবিলটা একটু কেঁপে উঠল। তার সাথে নিলয়ও। নিলয় তিথির দিকে রাগি চোখে তাকিয়ে বলল, হাই মেয়ে, তুমি কি আস্তে আস্তে কোনো কাজ করতে পারো না? সারাক্ষণ ব্যাঙের মতো তিরিং বিরিং করে লাফাও কেন? শুনেছি জন্ম আমার বর্ষাকালে হয়েছে, তাই হয়তো ব্যাঙের ডিএনএ আর আমার ডিএনএর মধ্যে অনেক মিল আছে। হোয়াট রাবিশ! এই এই তুমি কি কোনোদিনও ভালো কথা বলতে শেখোনি? উফ, তোমার সাথে কথা বলতে আমি আর চাই না। সো চুপচাপ ব্রেকফাস্ট কমপ্লিট করো। এই বলেই নিলয় ব্রেকফাস্ট শুরু করলো, কিন্তু তিথি ব্রেকফাস্টের দিকে তাকিয়ে জোরে চেঁচিয়ে উঠল। নিলয় থতমত খেয়ে গেল তিথির এমন চিৎকারে, আর উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মাত্র 4টে বাটার টোস্ট, 1 গ্লাস জুস আর 2টো সিদ্ধ ডিম, ব্যাস এইটুকু। এই আপনি এত কিপটুস কেন বলুন তো? ভালোই তো, কিডন্যাপিংয়ের এই টাকা দিয়ে এত সুন্দর বাড়ি ঝেপে নিলে, আর খাওয়ানোর বেলা যত রাজ্যের কিপটামি। কাল রাতে তো শুধুমাত্র 4টে পরোটা আর 1 বাটি কষা মাংস দিয়েছেন, আর সারাদিন না খেয়ে রেখেছেন। আর সকালবেলা এইটুকুনি ব্রেকফাস্ট, কারো পেট ভরে উগান্ডা একটা। তারপর নিলয় নিজেকে সামলে নিয়ে সার্ভেন্টকে ডাক দিল আর বলল, শোনো, এর যা যা লাগবে বানিয়ে নিয়ে এসো, কুইক। ওকে স্যার, বলুন ম্যাম। আচ্ছা, আমার জন্য 1 প্লেট হোয়াইট সস পাস্তা আর 1 প্লেট গ্রিন সালাদ, আর হ্যাঁ 1 গ্লাস ম্যাঙ্গো মিল্কশেক। আর এই ব্রেকফাস্টটা থাক, তুমি এত কষ্ট করে বানিয়ে নিয়ে এসেছো, না খেয়ে থাকা যায় বলো? তুমি যাও। ওয়াও, এইটুকুনি মেয়ের পেট তো নয় যেন একটা আস্ত বড় জলের ট্যাঙ্কি। মনে মনে বলল নিলয়। এবার বোঝো ঠেলা, আমাকে আটকে রাখা, তাও আবার বিনা দোষে। এমন হাল করবো না যে কাল সকালের মধ্যে আমাকে আমার বাড়িতে নিজে রেখে আসবে, একদিনই ফকির বানিয়ে দিব। তা না হলে আমার নামও তিথি নয়। কি ভেবেছো আমি কিছু বুঝি না? এসব তোমার চালাকি। নাও নাও, যত ইচ্ছা খাও, কিন্তু আমার কাজ যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে তোমাকে এখান থেকে মুক্তি পেতে দেব না। ইটস চ্যালেঞ্জ। তিথি প্রায় 2 ঘন্টা যাবৎ ঘরের এই মাথা থেকে ও মাথা চরকি পাক খাচ্ছে। নিলয় অনেকক্ষণ আগেই অফিসে চলে গিয়েছে, আসবে নাকি সেই সন্ধেবেলা। তিথি আঙুলের নখ খাচ্ছে আর ভাবছে সে কি করবে। লোকটা তো তাকে স্পষ্ট জানিয়ে দিল যতক্ষণ না তার কাজ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত সে তাকে ছাড়বে না। কিন্তু এদিকে বাড়ির লোক তো তার জন্য টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে হয়তো। নিশ্চয়ই মামার বিপি মনে হয় ফল করে গেছে, আর টাকলু মামা তার মাথায় নিশ্চয়ই আইস প্যাক দিয়ে বসে আছে, আর মামি হয়তো মামার টাকলু মাথায় ফ্যান নিয়ে হাওয়া করছে। এখন কি করা যায়? তাদের একবার না জানালে তো তারা টেনশন করবে, হয়তো পুলিশও জানিয়ে ফেলবে। এক কাজ করি, একটা ফোন করে বরং জানিয়ে দেই। তিথি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামলো এবং আশেপাশে চারিদিকে খুঁজে কিছু পেল না, তাই সে রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখলো সার্ভেন্টসরা দুপুরের জন্য খাবার রান্না করছে। সে একটা সার্ভেন্টের কাছে গেল এবং তার কাছে গিয়ে বলল, ফোন আছে? সার্ভেন্টটা কিছুক্ষণ তিথির দিকে তাকালো, তারপর বলল, সরি ম্যাম, স্যার নিষেধ করেছে আপনাকে কোনো রকম ফোন দিতে। আরে চাচা, কোনো রকম ফোন দিতে হবে না, যে কোনো একটা ফোন দিলেই চলবে, প্লিজ দিন না, খুব দরকার। সরি ম্যাম, স্যার বারণ করেছে। রাগ তোর স্যারের নিকুচি করেছে, দিতে হবে না তোর ফোন, যত সব আউলা ছাউলা। মুখ ভেঙচে তিথি চলে গেল। তারপর তিথি মনে মনে নিলয়কে এবং সার্ভেন্টকে 1000 একটা গালি দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নেবে কি সোফা রুমের পাশে দেখলো একটা ল্যান্ড ফোন রাখা আছে। ব্যাস, তিথিকে আর পাইকে ঝপাং করে সেখানে গিয়ে ফোনটা হাতে নিয়ে প্রথমে মামার নাম্বার ডায়াল করলো। কিছুক্ষণ পর ওপাশ থেকে একজন ভদ্রলোক ফোনটা রিসিভ করলো। তারপর উত্তেজিত এবং চিন্তিত কণ্ঠে বলে উঠলেন, হ্যালো, কে বলছেন?
মামা, আমি আমি তিথি বলছি। তিথির কণ্ঠটা শুনে তার মামা মনে হয় একটু নিশ্চিত হলেন। তারপর বললেন, তুই তুই কি আমাকে কোনোদিনও শান্তি দিবি না? কোথায় গিয়েছিস তুই? ফোন ফেলে দিয়েছিস কেন বাড়িতে? আর সারা রাত কোথায় ছিলিস? চারদিকে খুঁজে খুঁজে পাগল হয়ে গিয়েছি, সে খবর রাখিস তুই? উফ মামা, বেশি টেনশন করো না তো, নইলে বিপি বেশি লো হয়ে গেলে তুমি টাটা বাই বাই হয়ে যাবে জন্মের মতো। হ্যাঁ রে, তোর লজ্জা করে না? নিজের মামার মৃত্যু কামনা করিস, আর তুই কোথায় বল দেখি? আরে মামা, আমি মিতুর সাথে একটু ঘুরতে বেরিয়েছি, সুতরাং আসতে মিনিমাম 8 থেকে 9 দিন তো লাগবে। তুমি বেশি টেনশন করো না, ফোন নিয়ে আসিনি বলে রাস্তার পাশে টেলিফোন থেকে ফোন করেছি। এই ফোনে আর ফোন দিও না, কারণ এটা আমার ফোন নয়, এটা টেলিফোন বুথের নাম্বার। তুই আবার কখন কোথায় ঘুরতে গেলি? আমাকে তো কিছু বললি না। তুই সব সময় এরকম কেন করিস? কোথায় ঘুরতে চলে গেছিস? আরে মামা, খুব গরম পড়েছে না, তাই দার্জিলিং ঘুরতে এসেছি। দার্জিলিং? তুই দার্জিলিংয়ে চলে গেছিস? উফ মামা, তুমি মামিকে ফোনটা দাও তো। কিছুক্ষণ পর ওর মামা তিথির মামির ফোনটা ধরে দিল। হ্যাঁ রে মামুনি, তুই নাকি দার্জিলিং গেছিস? তা আমার জন্য একটা ভালো দেখে সোয়েটার আনিস তো। আমারটা অনেক দিনের পুরনো হয়ে গেছে। আমি বরং তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই তো বেশি টাকা নিয়ে যাসনি। খুশিতে গদগদ হয়ে মামি বলল, আরে আরে মামি, টাকা পাঠাতে হবে না, তোমার জন্য আমি নিয়ে আসবো সোয়েটার, আমার কাছে টাকা আছে, তুমি বরং তোমার টেকো জামাইকে সামলাও। পাশ থেকে তিথির মামা চেঁচিয়ে বলল, দেখছো তোমার ভাগ্নির কাণ্ড? আমাকে এগুলো বলছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? আহ, টেকোকে টেকো বলবে না তো কি বলবে শুনি? তুমি চুপ করো তো। আচ্ছা মামি, অনেক হয়েছে, রাখছি। আর আমার যখন টাইম হবে আমি যোগাযোগ করে নিব। আমার কাছে ফোন নেই, তাই ফোন করো না। আর মিতুর ফোনটাও খুব ডিস্টার্ব করছে। ওকে রাখছি, সাবধানে থাকিস। বাই। বলেই তিথি ফোনটা রেখে দিল। তারপর মিতুকে ফোন করে বলল যে তার মামা যদি তাকে ফোন করে সে যেন বলে যে সে তার সাথে দার্জিলিংয়ে আছে। তারপর মিতুর সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে ওপরে চলে গেল। আর মনে মনে ভাবলো, এবার বুঝবেন আপনি, নামটা কি যেন? ও বলেননি তো নামটা। সে যাই হোক, আপনার অবস্থা আমি টাইট করেই ছাড়বো। অ্যান্ড ইটস তিথি চ্যালেঞ্জ, খচ্চর পোলা একটা। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। বল রাফি, তোমাকে যা করতে বলেছিলাম তুমি তাই করেছো তো? ইয়েস স্যার। বলে ফেলো, কি কি ডিটেলস এনেছো? স্যার, আমরা যে মেয়েটাকে মিনিস্টার মেয়ে ভেবে তুলে এনেছিলাম তার নাম হলো তিথি আহমেদ, বাড়ি হলদিয়া। ছোটবেলায় মা সুইসাইড করেছে, তখন তার বয়স ছিল মাত্র 3 বছর। মা মারা যাবার 1 মাসের মাথায় বাবা অন্য আরেকজনকে বিয়ে করে ফেলেন। তিথির মামা মিস্টার নজরুল শেখ নিজের বোনের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে মনে করেননি, তাই তিনি তিথির বাবার বিরুদ্ধে কেস করেছিলেন, কিন্তু তিনি হেরেছেন। যখন তিনি দেখলেন যে তিথি তার বাবা এবং ফাতমার কাছে ভালো নেই, তখন তিনি তিথিকে তার বাড়িতে নিয়ে আসেন। নজরুল সাহেব পেশা একজন প্রফেসর, তার একটা ছেলে আছে। ছেলেটা তিথির থেকে বড়। ছেলেটার নাম আসফি। কিছুদিন আগে আসফি বিদেশ থেকে MBBS কমপ্লিট করে দেশে ফিরেছে। এখন সে একজন সরকারি হসপিটালে ডাক্তার হিসেবে নিযুক্ত। সে তিথিকে নিজের বোনের মতোই ভালোবাসে। তিথির বয়স 17, এই বছরে ক্লাস 12-এ উঠবে। মামা মামি এবং দাদার খুব আদরের। বাবা রাভি, তুমি তো পুরো তিথির নামে লাইব্রেরি তুলে এনেছো। ভেরি গুড, আই এম ইমপ্রেসড। কি যে বলেন না স্যার। লজ্জিতভাবে বলল রাফি। একবার কাজে ভুল করেছি বলে কি আর ভুল করতে পারি? তবে আরেকটা কথা শুনেছি তিথির বাবা সম্পর্কে, তিনি নাকি বিভিন্ন কালো ব্যবসার সাথে জড়িত। তাই তিথির মা নাকি তাকে সবসময় বলতেন এই ব্যবসা থেকে সরে আসতে, কিন্তু তিনি তার কোনো কথাই শুনতেন না। তিথির মা যেদিন সুইসাইড করে তার ঠিক 2 দিন আগে নাকি তিথির মা আর তিথির বাবার খুব ঝগড়াঝাটি হয়। পরে তিনি নজরুল সাহেবের বাসায় গিয়ে উঠেছিলেন। আর সুইসাইড করার দিন নাকি তিথির বাবা নিজেকে তিথির মাকে নজরুল সাহেবের বাড়ি থেকে নিয়ে এসেছিলেন। তিথির মার মৃত্যুর মধ্যে আমি একটা রহস্য গন্ধ পাচ্ছি রাফি। যাই হোক, আগে এই মাচাল মেয়েটাকে আমি সামলাই। উফ, জীবনটা তেনা তেনা করে দিল। কেন? সে আবার কি করলো স্যার? বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলো রাফি। আর বলো না, সেই সব কথা থাক, আগে বলো মিনিস্টারের মেয়ের কি খবর? স্যার আর বলবেন না, মেয়েটাকে একদিন খেতে দিনই বলে বাসি রুটি গপাগপ মেরে দিয়েছে। হেসে হেসে বলল রাফি। বলো কি? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আসো, আমার আবার বাড়ি যেতে হবে। ওকে স্যার, আসছি। তারপর কিছুক্ষণ নিলয় অফিসের কিছু কার্যকর্ম সেরে বাসার উদ্দেশ্যে রওনা দিল। রাত 8টার সময় নিলয় বাড়ি পৌঁছালো। বাড়িতে ঢুকে নিলয় তো পুরো হাঁ হয়ে গেল। ডাইনিং রুমটাকে দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে বিশাল এক
টাইফুন এসেছিল, কারণ চারিদিকে কেকের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, মিষ্টির প্যাকেট, চকলেটের প্যাকেট, জুসের খালি ক্যান পড়ে রয়েছে। আর তিথি লিভিং রুমের সোফার উপর এক পা তুলে সোফার উপরে শুয়ে রয়েছে, আর শুয়ে শুয়ে পপকর্ন খাচ্ছে আর ডোরেমন কার্টুন দেখছে আর গান গাইছে। मैं किसी का सपना हूँ जो आज बन गई सच। তারপর মাঝখানে লালা লালা বলে চিল্লিয়ে দিল গানটা ভুলে গেছে বলে। তারপর আবারও ডোরেমন ও ডোরেমন বলে গান করতে লাগলো। নীলয় তো পুরো রেগে বোম হয়ে গেছে। এমনিতে সে অপরিষ্কার জিনিস একদমই পছন্দ করে না, তার উপর তিথি পুরো ঘরটাকে ডাস্টবিনের মতো করে ফেলেছে। আবার বসে বসে ডোরেমন ডোরেমন গান করছে, তাই সে রেগে গিয়ে বিশাল জোরে এক হুঙ্কার দিল। তিথি তো নিজের নাম এত জোরে এইভাবে শুনে থতমত খেয়ে গেল। তারপরে পেছনে তাকিয়ে দেখলো নিলয় রক্তলাল চোখে দাঁড়িয়ে আছে তার দিকে, মুখটা লাল বর্ণ ধারণ করেছে। তিথি এতটাই ভয় পেয়েছিল যে পপকর্নের জায়গায় নিজের আঙুলটাকে খচ করে কামড়ে ধরল। তারপরে জোরেই চিৎকার করে উঠল, আহা হা হা, মরে গেলাম রে আমি। উফ। তিথির এরকম আওয়াজ শুনে নিলয়ের রাগ এক নিমেষে উড়ে গেল। তারপরে সে ব্যস্ত হয়ে তিথির কাছে দৌড়ে গেল। তারপর আঙুলটা ধরে বলল, কি হয়েছে দেখি দেখি বলেই আঙুলটা তার দিকে ভালোভাবে কিছুক্ষণ তাকিয়ে তারপর তিথির দিকে তাকালো এবং তাকিয়ে বলল, এইভাবে কেউ খায় নাকি? তিথি তখন মিনমিন করে বলল, আপনি যেভাবে সারের মতো চিৎকার করলেন, তো আমি আঙ্গুল খাবো না তো কি খাবো শুনি? উফ বাবা, কেউ এত জোরে চিৎকার করে? কি? হাই মেয়ে, তুমি আমাকে কি বললে? আমি ষাঁড়? তোমার সাহস তো মন্দ না। আমার ঘরের এই কি অবস্থা করেছো শুনি? একবেলা বাইরে গেছিলাম, তার মধ্যে এই অবস্থা করে ফেলেছো? আয় শুনুন, এভাবে আমাকে জ্ঞান দিতে আসবেন না। সারাদিন একা একা ঘরে কি করব শুনি? আর ঘরটা না হয় টুনির মা পরিষ্কার করে দিবে, কিন্তু আমার বুঝি মন খারাপ হয় না সারাদিন ঘরে একা একা বসে থাকতে? হোয়াট? হু ইজ টুনির মা? কেন, আপনাদের ঘরে যে মহিলা কাজ করে সে টুনির মা। হোয়াট রাবিশ! ও আবার টুনির মা হতে যাবে কেন? ওর নাম তো শেফালি। আপনাকে নিয়ে আর পারা গেল না, আমি বেশি কথা বলতে পারবো না। আর এই যে শুনুন, এই লিস্টটা ধরুন তো। বলে একটা লিস্ট নিলয়ের দিকে এগিয়ে দিল। নিলয় কিছুক্ষণ তিথির দিকে তাকিয়ে তারপর লিস্টের দিকে তাকিয়ে নিলয় হাঁ হয়ে গেল। তারপর তিথির দিকে তাকিয়ে বলল, এসব কি? কেন, আপনি কি চোখে কানা? শুনুন, দুটো কুর্তি, দুটো প্লাজো আর একটা মিকি মাউস আঁকা টি শার্ট আর একটা লং স্কার্ট নিয়ে আসবেন। কাল সকাল থেকে একই জামা পরে আছি, শাওয়ার নিয়েও আমাকে একই জামা পরতে হলো। আপনি তো আর বলে কয়ে আমাকে কিডন্যাপ করেননি। যদি আমাকে আগে থেকে বলতেন তাহলে না হয় কিছু জামা সঙ্গে করে নিয়ে আসতাম, কিন্তু এখন আর কি করা যাবে? কালকে আমার শাওয়ারের আগেই যেন আমি আমার জামাগুলো পাই। ওকে, গুড নাইট। আমার না প্রচুর ঘুম পাচ্ছে আর আমার পেট পুরো ভরে গেছে, আর আমার জন্য খাবার রাখতে হবে না। যদি খিদে পায় তো 3-4টা পরোটা রেখে দিবেন আমার জন্য, আর একটু তরকারিও রেখে দিবেন। ওকে, আর শুয়ে পড়বেন তাড়াতাড়ি। টাটা, গুড নাইট। এই বলে তিথি উপরে চলে গেল। আর নিলয় তো হাঁ করে তাকিয়ে থাকলো তিথির যাওয়ার পথে। তারপর নিলয় মনে মনে বলল, মাঝে মাঝে আমি নিজেই কনফিউজড হয়ে যাই। আমি এই মেয়েকে কিডন্যাপ করেছি নাকি এই মেয়ে নিজেই আমাকে কিডন্যাপ করেছে? হে আল্লাহ, বাঁচাও আমাকে। তারপর নিলয় রাতের খাবার খেয়ে তিথির জন্য ডাইনিং টেবিলে খাবার রেখে ওপরে চলে গেল। পরের দিন নিলয়ের ঘুম ভাঙলো তিথির ডাকে। নিলয় বেশ বিরক্ত হয়ে বলল, উফ দিদি, ঘুমাতে দাও তো, ডিস্টার্ব করো না। আরে, আমার জামা আনতে বলেছিলাম না, এনেছিলেন? হ্যাঁ, রামু চাচাকে বলে আনিয়ে নিয়েছি। নিচে গিয়ে রামু চাচাকে জিজ্ঞেস করো, তোমাকে দিয়ে দেবে। এখন যাও প্লিজ, আমাকে ঘুমাতে দাও। এই বলে তিথি চলে গেল। আজকে যেহেতু রবিবার তাই নিলয়ের অফিস ছুটি। বেলা 10টার সময় ঘুম থেকে উঠলো, তারপর বেডটি সেবন করলো, ওয়াশরুমের দিকে গেল। কিন্তু ওয়াশরুমের ভেতরে ঢোকা মাত্র নিলয় চিৎপটাং হয়ে গেল। নিলয়ের চিৎকার শুনে বাড়ির সমস্ত কাজের লোক নিলয়ের ঘরে এসে হাজির হলো। তিথিও সঙ্গে ঘরে ঢুকলো এবং নিলয়কে দেখে বলতে লাগলো, হায় আল্লাহ, এই অবেলায় বাথরুমে বসে মাকে স্মরণ করতে হলো। আচ্ছা, আর কি কোনো জায়গা পেলেন না মার কথা মনে করার জন্য? মানছি মাকে সবাই ভালোবাসে, তাই বলে বাথরুমে? তিথি, ফাজলামো হচ্ছে আমার সাথে। আমি এখানে পড়ে গিয়েছি, ব্যথা পেয়েছি, আর তুমি ওখানে আমার সাথে মস্করা করছো। আগে বলো, আমার বাথরুমে সাবান জল আসলো কোথা থেকে? নিলয়ের কথা শুনে সবাই চুপ করে রইল। আর তিথিও একদম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
নিলয় এবার চিৎকার করে উঠল। জিজ্ঞেস করছি তো আমি কিছু। আমার ঘরে সকালবেলা কে এসেছিল? স্যার, আপনার ঘরে তো সকালবেলা করে প্রতিদিন চা ফালিয়ে কফি দিয়ে যায়, কিন্তু কাজ তিথি ম্যাম বললেন যে তিনি আজ নিজের হাতে আপনার জন্য কফি নিয়ে যাবেন। সার্ভেন্টদের কথা শুনে নিলয় বুঝতে বাকি রইল না এই মহৎ কাজটা কে করেছে। নিলয় রাগী চোখে তিথির দিকে তাকিয়ে রইল, আর তিথি অসহায়ভাবে নিলয়ের দিকে তাকিয়ে রইল। তারপর নিলয় সার্ভেন্টদের সহায়তায় খাটে বসলো এবং সবাইকে চলে যেতে বলল। তিথি যেই মাত্র বাইরে বের হবে ঠিক তখনই নিলয় রাগী স্বরে বলে উঠল, তোমাকে আমি যেতে বলেছি? চুপচাপ এখানে দাঁড়াও আর আমার সামনে এসো, হারি আপ। তিথি অসহায়ভাবে কিছুক্ষণ নিলয়ের দিকে তাকিয়ে থাকলো, তারপর গুটি গুটি পায়ে নিলয়ের দিকে এগোতে লাগবে। নিলয়ের কথা মতো তিথি গুটি গুটি পায়ে নিলয়ের দিকে এগিয়ে নিলয়ের সামনে গিয়ে দাঁড়ালো। নিলয় তিথির দিকে তাকিয়ে রাগী স্বরে বলতে লাগলো, এই মেয়ে, তুমি কি ভেবেছো নিজেকে যখন যা ইচ্ছে হবে তাই করবে? তোমার সাহস তো মন্দ নয়। তুমি জানো আমি কতটা ব্যথা পেয়েছি? আমি হাঁটতে পারবো কিনা কে জানে। তোমার তো খুব আনন্দ হচ্ছে না? আমার এই অবস্থা দেখে খুশি হয়েছো তুমি? নিলয়ের এমন কথায় তিথি খুব কষ্ট হলো। আসলে বুঝতে পারেনি যে নিলয় এতটা আঘাত পাবে, তাই সে নিজের হাতে নিজের দোকান ধরে অসহায় চাহনি চেয়ে নিলয়কে বলল, সরি, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে আপনাকে কষ্ট দিতে চাইনি। মজা করতে গিয়ে বুঝতে পারিনি সেটা সাজা হয়ে যাবে। তিথির ফেসের এমন রিয়াকশন দেখে নিলয় বেচারা অনেক কষ্টে নিজের হাসিটাকে থামালো। আসলে নিলয় অতটাও ব্যথা পায়নি, তিথিকে জব্দ করার জন্যই এমন নাটক করছিল। তারপর তিথির দিকে তাকিয়ে রাগী গলায় বলল, তা তো শুনছি না। ভুল যখন করেছো শাস্তি তোমাকে পেতেই হবে। প্লিজ এমন করবেন না। তা তো আমি শুনছি না। শাস্তি তোমাকে পেতেই হবে। বলছি তো ভুল হয়ে গেছে, তবুও শুনবেন না আমার কথা। যান, আপনার সাথে আরি, আপনি একটা পচা। আর কিছু বলতে পারলো না তিথি। তার আগেই নিলয় তিথির হাতে হ্যাঁচকা টান মারল, যার ফলেই তিথি নিলয়ের গায়ের ওপর পড়লো, আর নিলয় ব্যালেন্স হারিয়ে সোজা তিথিকে নিয়ে খাটের ওপরে ধরাম করে পড়ে গেল। পড়ে যাবার পর তিথি কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো আসলে কি হয়েছিল তার সাথে। তারপর বুঝতে পেরে মোচড়ামুচড়ি করতে লাগলো নিলয়ের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য। তিথির এমন ছটফট করা দেখে নিলয় এক হাত দিয়ে তিথির কোমর জড়িয়ে ধরল, আর এক হাত দিয়ে তিথি হাত দুটো শক্ত করে চেপে ধরল। তিথি এদিকে নিজেকে ছাড়াতে ব্যস্ত, আর নিলয় তো ব্যস্ত তিথিকে দেখতে। নিলয় তিথির চোখের দিকে তাকিয়ে আছে পলকহীনভাবে। নিলয় মাঝে মাঝে ভেবে পায় না যে কী মায়া জাদু আছে এই চোখ দুটোর মধ্যে, যে মাঝে মাঝে সেও হারিয়ে যায় এই চোখের মায়া জালে। তারপর আস্তে আস্তে তিথির চোখের দিকে থেকে নজর সরিয়েই নিলয়ের নজর গেল তিথির গোলাপি ঠোঁট যুগ্মের দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার গোলাপি ঠোঁট দয়ের দিকে। তিথির গোলাপি ঠোঁটের নিচেই মাঝ বরাবর তিলটি যেন তিথির ঠোঁটের সৌন্দর্যকে শত গুণে বাড়িয়ে দিয়েছে। নিলয় তিথির কোমর থেকে হাতটা তুলে একটা আঙুল নিয়ে তিথির ঠোঁটে স্লাইড করতে লাগলো। হঠাৎ নিলয়ের এমন স্পর্শে তিথি কেঁপে উঠল, আর খেয়াল করলো নিলয় তার ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয়ের এমন চাহনি দেখে তিথি মনে মনে বলল, ব্যাটা লুচুর মতিগতি মোটো ভালো ঠেকছে না। তাই তিথি চিল্লিয়ে উঠল, বাঁচাও বাঁচাও করে। তিথির এমন চিল্লানো দেখে নিলয় থতমত খেয়ে গেল, তাই সঙ্গে সঙ্গে তিথির মুখটাকে চেপে ধরলো, আর এইদিকে তিথির নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে দেখে নিলয় তিথির দিকে রাগী চোখে তাকিয়ে এক ধমক দিল। তাতেই তিথি কিছুটা কেঁপে উঠল। তারপর নিলয় বলল, চুপ, একদম চুপ। এইভাবে কেউ চিল্লায়? আর একবার চেঁচালে তোরে আছাড় মারবো, বেয়াদব মেয়ে কোথাকার। নিলয়ের এমন ধমকে তিথির চুপ মেরে গেল। তারপর নিলয় তিথিকে ছেড়ে দিল। তিথি উঠে চলে যেতে যাবে কি নিলয় আবারও তিথির হাতটা ধরে ফেলল। তারপর তিথিকে তার পাশে বসালো, আর ড্রয়ার থেকে মলম বের করে তিথির হাতে দিল। তিথি মলমটার দিকে তাকিয়ে নিলয়কে জিজ্ঞেস করলো, এটা দিয়ে কি করব? তিথির কথার উত্তর না দিয়েই নিলয় বেডে চুপচাপ শুয়ে পড়ল উবর হয়ে। তারপর তিথিকে বলল, ব্যথা যেমনই তুমি দিয়েছো তেমনই ব্যথা সারানোর দায়ও তোমার। চুপচাপ আমার কোমরে মলম লাগিয়ে দাও। অসম্ভব, আমি আপনার কোমরে কোনো মলম টলম লাগাতে পারবো না। তুমি লাগাবে কি না? যদি না লাগাও তাহলে আমাকে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। তুমি কি চাও সেটা আমি করি?
সেটা কিন্তু তোমার পক্ষে ভালো হবে না। প্লিজ, দিতেছি। এই বলেই তিথি তার নরম হাতে নিলয়ের কোমরে মলম লাগিয়ে দিল। আর নিলয় পরম আবেশে চোখ বুঝে তা অনুভব করতে লাগলো। তার মায়াপুরীর হাতে স্পর্শ বলে কথা। মলম লাগানোর পর তিথি, কথা কমুন আর আপনার সাথে। আজকের প্রতিশোধটা তো আমি নিয়েই ছাড়বো। ইটস মাই চ্যালেঞ্জ। তারপর তিথি নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর নিচ থেকে তুমুল ঝগড়ার আওয়াজ শুনতে পেল নিলয়। ঝগড়ার কারণ জানার জন্য নিচে গিয়ে দেখল তিথি রামু চাচাকে আচ্ছা মতো ধোলাই দিচ্ছে। নিলয় গিয়ে তিথির এমন ব্যবহারের কারণ জিজ্ঞাসা করতেই তিথি দাঁত কড়মড় করে রামু চাচার দিকে তাকিয়ে নিলয়কে বলল, দেখুন কি আনছেন, একবার দেখুন। আমি বলেছি মিকি মাউস আঁকা টপ আনতে, আর উনি এনেছেন লিটল এলিফ্যান্ট আঁকা টপ। আর তার চেয়ে বড় কথা হলো লিটল এলিফ্যান্টের মতোই টপের সাইজও এনেছে। এই টপের ভিতরে আমি আর আমার মামি দুজন একসাথে ঢুকে যেতে পারবো। যত সব আলু কালুর দাল। নিলয় গেঞ্জির দিকে তাকিয়ে দেখলো সত্যি গেঞ্জিটা অনেক বড় সাইজের এনেছে। নিলয় চাচার দিকে তাকাতেই চাচা বললেন, সাহেব, আমি দোকানদারকে আপনার দেওয়ার লিস্টটা ধরিয়ে দিয়েছিলাম। উনি সব দেখে জিনিসপত্র দিয়েছিলেন। সব জামাগুলোই ঠিক আছে, শুধুমাত্র মামুলি গেঞ্জিগুলো গন্ডগোল হয়েছে। আর তাতেই মামুনি অকারণে আমার উপর চিল্লাচিল্লি করছে। কি? আমি অকারণে চিল্লামিল্লি করছি? আমি কি সুন্দর ভেবেছিলাম আজকে শাওয়ারের পর মিকি মাউস টপ আর স্কার্ট পরে ঘুরঘুর করব, কিন্তু আমার সব আশাতে এক বালতি জল ঢেলে দিল। যত সব আউল ফালুর দল। আমি জানি না, আমার মিকি মাউস আঁকা টপ দিতেই হবে। আচ্ছা আচ্ছা, তুমি এখন অন্য জামা পরো। বিকেলে তোমাকে নিয়ে আমি শপিং মল থেকে তোমার পছন্দ মতো টপ কিনে আনবো। এবার খুশি? খুব, এতগুলো। বলে 2 হাত ছড়িয়ে দেখালো। নিলয় তিথির এমন কাণ্ডে হেসে ফেলল, তবে সবাইকে বুঝতে দিল না। এবার বুঝতে চান্দু, তিথি কি চিজ। ফকির যদি বানিয়ে না দেই তো আমার নামও তিথি নয়, আমাকে শাস্তি দেওয়া। নিলয় বিকাল 5টায় তিথিকে নিয়ে বেরোবে বলেছিল, তাই তিথি 4টে থেকে ড্রেস পরে বসে আছে আর সামনে নিলয়ের কাছে গিয়ে নিলয়কে তাড়া দিচ্ছে। তারপর নিলয় তৈরি হয়ে যাবার পর তিথি এবং নিলয় বেরিয়ে গেল শপিং মলের উদ্দেশ্যে। শপিং মলে ঢুকে প্রথমে তিথিকে নিয়ে নিলয় ওমেন সেকশনে গেল এবং সেখান থেকে তিথির জন্য 4টে মিকি মাউস আঁকা টপ নিল। তারপর আরও কিছু প্রয়োজনীয় জিনিস কেনার পর শপিং মল থেকে বেরোতে যাবে কি তিথি নিলয়ের হাত ঝপাস করে টেনে ধরলে। নিলয় তিথির দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করতেই তিথি নিলয়কে সামনে তাকাতে বলল। নিলয় দেখল সামনে টয়েস সেকশন আছে, তাই তিথির দিকে ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, কি? আসলে আমি কোনো অচেনা জায়গায় বেশি দিন থাকলে যদি টেডি বিয়ার জড়িয়ে না ঘুমাই তাহলে ভূতের স্বপ্ন দেখি। তাও আবার যে সে ভূত নয়, একেবারে শাকচুন্নির স্বপ্ন দেখি। ভীষণ ভয় করে। একটা টেডি কিনে দিন না প্লিজ। এ আবার কেমন ধরনের স্বপ্ন? কই এমন কারোর হয় তা তো আগে শুনিনি। সত্যি বলছি, আমার এমন হয়। আপনি আমাকে বিশ্বাস করেন না? ওকে ওকে, যাও গিয়ে কিনে নাও। নিলয় বলতে দেরি, কিন্তু তিথির যেতে দেরি হলো না। দৌড়ে গিয়ে টয়েস সেকশন থেকে 3টে বড় বড় টেডি বিয়ার তুলে নিল। তারপর 2টো টেডি বিয়ারের গলা জড়িয়ে উঠে দাঁড়ালো আর একটা টেডি বিয়ারকে নিলয়ের হাতে ধরিয়ে দিল। তিথি তো টেডি বিয়ার দুটোকে জড়িয়ে ধরে হাঁটতে হাঁটতে হিমশিম খাচ্ছে। নিলয় তিথির এমন কাণ্ড দেখে তিথিকে বলল, একটা টেডি বিয়ার নেবে বলে 3টা নিলে, আর এখন দুটোকেই সামলাতে হিমশিম খাচ্ছ। আসলে 3টে টেডি বিয়ার 3 দিকে থাকলে শাকচুন্নি অ্যাটাক করতে পারে না। তাহলে আর একটা টেডি বিয়ার নিয়ে নিতে পারতে, তাহলে 4 দিক থেকে তোমাকে কেউ অ্যাটাক করতে পারতো না। ঠিক বলেছেন তো আপনি। আমার না একদমই মাথায় ছিল না আইডিয়াটা। দাঁড়ান, আমি চট করে গিয়ে আরও একটা টেডি বিয়ার নিয়ে আসি। এই না না, আর নিতে হবে না। তোমার কাছে এমনিতেও কোনো ভূত আসবে না, আর যদি আসে তবে আমি বলে দেবো যে তোমার কাছে যেন না যায়। শান্তি? ঠিক আছে, এখন চলুন, আমার না খুব খিদে পেয়েছে। কি? একটু আগে তো বাড়ি থেকে বেরোনোর সময় চিপস, বিস্কুট, কুকিজ, পেস্ট্রি এসব খেয়ে নিলে, এর মধ্যে আবার খিদে পেয়ে গেল। তোমার পেট এত ঘন ঘন খালি হয় কেন? সে তো 4টের সময় খেয়েছিলাম, আর এখন 6টা বাজে, আর এই আপনি আমাকে খাবারের খোঁটা দিচ্ছেন। শুনুন, আমি আপনার কাছে গিয়ে বলিনি আমাকে আপনার বাড়িতে থাকতে দিন, খেতে দিন।
উল্টে আপনি আমাকে ভুল করে ধরে এনে নিজের বাড়িতে আটকে রেখেছেন। আর আপনার ভাগ্য ভালো আমি এখনো আপনার বিরুদ্ধে কোনো কঠিন স্টেপ নেইনি, সুতরাং ভেবে চিন্তে কথা বলবেন আমার সাথে। ইটস দ্য ক্লিয়ার? সত্যি মাঝে মাঝে আমি ভুলেই যাই যে তোমাকে আমি কিডন্যাপ করেছি নাকি দাওয়াত দিয়ে আমার ঘরে এনেছি। চলো খাবে চলো। তিথি রেস্টুরেন্টে নিলয়ের সামনে বসে খাচ্ছে আর বারবার আর চোখের সামনের টেবিলের লোকটিকে দেখছে। নিলয় ব্যাপারটা খেয়াল করে তিথিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি খাচ্ছ না কেন? আর বারবার ওই দিকে তাকাচ্ছ কেন? নিজের প্লেটের দিকে তাকাও। আরে দেখুন না, সেই কখন থেকে এই কালা টাকলু ভোদার কোম্পানি লোকটা আমার প্লেটের দিকে তাকিয়ে আছে আর আমার খাবারের দিকে কোন নজর দিচ্ছে বেটা ঢ্যাঁড়সের ভর্তা। আমি শিওর এই খাবার খেলে 7 দিনের জন্য আমাকে বাথরুম কি বাসা বানাতে হবে। নিলয় আর কিছু বলল না, কারণ সে জানে তিথিকে বলে কিছুই হবে না, তাই সে চুপচাপ খেতে লাগলো। কিছুক্ষণ পর খাওয়া শেষে নিলয় উঠে বিল পেমেন্ট করতে গেল, কিন্তু বিল পেমেন্ট করে এসে দেখলো নিলয়দের টেবিলের সামনের টেবিলে কিছু মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। তারপর নিজের টেবিলের দিকে তাকিয়ে দেখলো যে তিথি সেখানে নেই। ব্যাপারটা আন্দাজ করতে পেরে নিলয় এগিয়ে গেল সামনের টেবিলের দিকে। গিয়ে দেখলো তিথি সেই লোকটির কলার ধরে টানছে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, তোর বাড়িতে তোর বউ খেতে দে না ভালো করে, যে তুই আমার প্লেটের দিকে তাকিয়ে আছিস? তখন থেকে আমি নোটিশ করেছি ব্যাপারটা, মেরে না টাক ফাটিয়ে দিব। অসভ্য লোক একটা। বাড়িতে মা বোন নেই, তাদের খাবারের দিকেও কি এমনভাবে তাকিয়ে থাকিস? লুচু লোক কোথাকার। লোকটি তিথির কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। নিলয় দৌড়ে গিয়ে তিথিকে আটকালো আর সেই লোকটির কাছ থেকে ক্ষমা চেয়ে নিল। তারপর তিথিকে জোর করে টেনে নিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর তিথিকে জোর করে গাড়িতে তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তিথি গাড়ির ভেতর চুপ করে বসে আছে, কারণ নিলয় গাড়ি চালাতে চালাতে বারবার তার দিকে রাগি চোখে তাকাচ্ছে। আর তিথি মনে মনে নিজেকে 1000টা গালি দিতে লাগলো। হঠাৎ তিথি বাইরের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করে উঠল। তিথির এমন চিৎকার শুনে নিলয় খুব জোরে গাড়ির ব্রেক মারল। তারপর তিথির দিকে তাকাতেই তিথি খুশিতে গদগদ হয়ে বলল, ওই দেখুন, হ্যাঁ ওই দেখুন না হাওয়াই মিঠাই, একটা দিন না কিনে প্লিজ। আমার না হাওয়াই মিঠাই খেতে খুব ভালো লাগে। এক নিঃশ্বাসে কথাগুলো বলার পর নিলয় দিকে তাকিয়ে তিথি কেঁপে উঠল। নিলয় দাঁতে দাঁত চেপে গাড়ির স্টিয়ারিংটাকে শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নিজেকে কন্ট্রোল করার জন্য। নিলয়ের এই মুহূর্তে মনে হচ্ছে তিথিকে গুনে গুনে 10-12টা চড় দিতে। একেই রেস্টুরেন্টের ঘটনার জন্য নিলয় প্রচণ্ড রেগে আছে তিথির ওপর, তার উপর আবার এই ফালতু বায়না। নিলয় দাঁতে দাঁত চেপে তিথিকে বলল, হোয়াট ইজ হাওয়াই মিঠাই? আরে হাওয়াই মিঠাই মানে জানেন না? হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই ইজ ওয়ান কাইন্ড অফ বুড়ির চুল। তিথি, আপনি ইংরেজিতে কটন ক্যান্ডিও বলতে পারেন। কেন, আপনি কোনোদিন খাননি? শাট আপ, আই সে জাস্ট শাট আপ। অনেক বেশি বলে ফেলেছো তুমি, সো নাও কিপ শাট ইওর মাউথ। একটা দিন না কিনে প্লিজ, কিপটুস একটা। কি বললা তুমি? নিলয়ের অমন চিৎকারে তিথি গাড়ির দরজার পাশে গা ঘেঁষে বসলো আর 2-3টে শুকনো ঢোক গেলে বলল, কিছু না সত্যি। তারপর নিলয় আর কোনো কথা না বলে চুপচাপ গাড়ি চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাত 9টা। তিথি ভাবছে কি করে নিলয়কে জব্দ করা যায়। তিথি মনে মনে ভাবছে, শালা উগন্ডাকে টাকার মাধ্যমে কোনোভাবেই জব্দ করা যাবে না, কারণ একে ফকির বানাতে গিয়ে আমি নিজেই ফকির হয়ে যাব, কারণ এর বিশাল টাকা আছে। আর হবে নাইবে কেন, কিডন্যাপিং করতে করতে এত বড়লোক হয়েছে ছাগলের 3 নম্বর বাচ্চাটা। তাও যদি জানতাম যে কিডন্যাপিংটা অন্তত ভালো করে করতে পারে, তাও না, সেটাও তো পারে না ঠিক করে। ইবলিশটা ভুলভাল মানুষকে তুলে আনে, কে যে এনেকে অর্ডার দেয় কিডন্যাপিং করতে বুঝতে পারি না বাপু। ভাব তিশা ভাব। আরে উনি আমাকে ফোনে বলেছিলেন না কাকে যে কালকে ওনার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। ব্যাস পেয়ে গেছি আইডিয়া। এবার বুঝবে হারে হারে তিথি কি চিজ। আমাকে হাওয়াই মিঠাই না দেওয়ার শাস্তি এবার আমি আপনাকে দেব। পরের দিন সকালবেলা তিথি উঠে রান্নাঘরে গিয়ে দেখলো সার্ভেন্টসরা ব্রেকফাস্ট বানাচ্ছে। এই বাড়িতে তিথি আসার পর থেকে দুভাবে ব্রেকফাস্ট বানানো হয়, একটা তিথির জন্য পরোটা, তরকারি, ভাজাভুজি, আর একটা নিলয়ের জন্য নর্মাল ব্রেকফাস্ট, জুস, স্যান্ডউইচ, বাটার টোস্ট, ফ্রুটস। রান্নাঘরে ঢুকে তিথি দেখলো সবাই যে যার মতো কাজ করছে। তিথি শেফালিকে ইশারায় তার কাছে আসতে বলল। তারপর শেফালি তার কাছে গিয়ে দাঁড়াতেই তিথি তাকে জিজ্ঞেস করলো, এনেছো তোমাকে যা আনতে বলেছিলাম?
হ্যাঁ ম্যাম, আমি নিয়ে এসেছি, কিন্তু আমার না খুব ভয় করতেছে। এগুলো করা কি ঠিক হচ্ছে ম্যাম? যদি স্যার জানতে পারে আমার চাকরিখানা আর থাকবে না। আরে তুমি বেশি কথা বলবে না তো, তুমি চুপ করে থাকবে। যা করার আমি করব, তুমি বেশি কথা বলবে না, তাহলে তোমার চাকরিও ঠিক থাকবে আর তুমিও। ঠিক আছে ম্যাম, এই নিন ধরেন। বলেই তিথির হাতে কাগজে মোড়া একটা জিনিস দিল। ওকে, তুমি এবার যাও। তারপর শেফালি চলে যাবার পর তিথি জিনিসটাকে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলো আর মুচকি মুচকি হেসে মনে মনে বলল, এবার আপনি কোথায় যাবেন? কিছুক্ষণ পর খাবারগুলো টেবিলের উপর সাজিয়ে দিয়ে সবাই যে যার কাজে চলে গেল। তিথি লুকিয়ে লুকিয়ে নিলয়ের খাবার যেখানে আছে সে গিয়ে খাবারের প্লেটটা তুলে খাবারগুলোতে পাউডারের মতো কি যেন দিয়ে আবারও প্লেটটা জায়গা মতো রেখে দিল। তারপর নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর নিলয় অফিস ড্রেস পরে ব্রেকফাস্ট টেবিলে এসে তিথিকে ডাক দিল। তিথিও চুপচাপ নিচে নেমে নিলয়ের পাশের টেবিলে বসে পড়লো এবং এমন ভান করলো যেন কিছুই হয়নি। ব্রেকফাস্ট করার মাঝখানে নিলয়ের ফোনে ফোন এলো। নিলয় ফোনটা রিসিভ করে বলল, 20 মিনিটের মধ্যে আমি পৌঁছাচ্ছি। বলে ফোনটা রেখে দিল। 5 মিনিট পর নিলয় খাওয়া বন্ধ করে নিজের পেটে হাত বুলাচ্ছে, তারপর হঠাৎ ব্রেকফাস্ট ফেলে দৌড়ে ওপরে উঠে গেল। তিথি বুঝতে পারল যে সে সাকসেসফুল হয়েছে, তাই সে মুচকি মুচকি হেসে খাওয়া কমপ্লিট করে উপরে চলে গেল। প্রায় 2 ঘন্টা ধরে নিলয় বাথরুমে বসে আছে। যখনই উঠতে চাইছে তখনই পেটের ভেতর মোচড় দিয়ে উঠছে আর আবারও বসে পড়ছে। অনেক কষ্ট করে ঘর থেকে ফোনটা নিয়ে ম্যানেজারকে কল করে মিটিংটি ক্যান্সেল করে দিল। তারপর ফ্যামিলি ডক্টরকে কল করলো। কিছুক্ষণের মধ্যেই ডক্টর চলে আসার পর নিলয়কে চেক আপ করলো। বলল, তুমি কি কোনো উল্টোপাল্টা জিনিস খেয়েছো? না তো ডক্টর আঙ্কেল, সকালবেলা এমনি নর্মাল ব্রেকফাস্ট করেছি। তাহলে খাবারের মাধ্যমে হয়তো ভুলবশত কোনো অপদ্রব্য জিনিস পেটের ভিতরে চলে গিয়েছে, তাই এমন প্রবলেম হচ্ছে। ওকে, চিন্তা করো না, আমি মেডিসিন দিয়ে দিচ্ছি, তুমি সময় মতো খেয়ে নেবে। আর আজকের দিনটা একটু রেস্ট নাও, দেখবে কালকের মধ্যেই তুমি একদম ঠিক হয়ে গেছো। আর আপাতত এই মেডিসিনটা খেয়ে নাও, তাহলে তোমাকে আর ঘন ঘন বাথরুমে যেতে হবে না। ওকে আঙ্কেল। আর এদিকে তিথি তো ঘরের মধ্যে জোরে জোরে গান চালিয়ে লুঙ্গি ডান্স দিচ্ছে। ইয়ে জিঙ্গালালা হু হু জিঙ্গালালা হা হা। ঠিক তখনই শেফালি এসে দরজায় নক করলো। তিথি শেফালিকে এই সময় তার রুমে দেখে কিছুটা থতমত খেয়ে গেল। তারপর নিজেকে সামলিয়ে শেফালিকে ঘরে আসতে বলল। শেফালি ঘরে ঢুকে তিথির দুটো হাত ধরে কেঁদে কেঁদে বলল, ও আপামনি, আপামনি গো, ও এই শেফালি, তুমি এমন মরা কান্না কাঁদছো কেন? হ্যাঁ, কি হয়েছে তোমার? আমাকে আমাকে ক্ষমা করে দিন আপামনি। স্যার আমাকে চাকরি ছাড়া দেওয়ার জন্য ভয় দেখিয়ে আমার পেট থেকে সব কথা জেনে নিয়েছে। আর তুমি সব বলে দিলে? এই তোমার স্যার তোমাকে চাকরি কাটার ভয় দেখালো আর তুমি ফুরুত করে আমার সব কথা বলে দিলে? এই তোমার পেট এত পাতলা কেন গো? হায় হায়, এবার আমার কি হবে? রাক্ষসটা তো এবার আমায় শুলে চড়াবে। ভাব তিথি, কিছু একটা ভাব। কচু পড়া বিপদের সময় সব বুদ্ধি কি লুঙ্গি গুটিয়ে শ্বশুর বাড়ি পালায়? উফ। দাঁতে নখ কাটতে কাটতে বিড়বিড় করে বলছে তিথি। আপামনি, আপামনি আবার কি হলো? যা করার তো করেই দিয়েছো, এবার আমাকে কিছু ভাবতে সময় দাও। আপনারা স্যার ডাকতেছে, আর এক্ষুনি স্যার তার রুমে যেতে কইল। আর স্যার এও কইল যে স্যারের যদি উঠে আসতে হয়েছে তাহলে আপনার লগে খবর আছে। এক্ষুনি? তাহলে আমি যাই। আই তুমি যাও তো, আমার চোখের সামনে থেকে এক্ষুনি যাও, না হলে আমি নিজেই তোমার খবর করে ছেড়ে দেব। যত সব গুগনি ব্যাপারই কোথাকার। শেফালি আর কিছু না বলে চলে গেল। আসলে নিলয় সকাল বেলা ফোনে কথা বলতে বলতে ওপরের সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল আর তখনই দেখতে পেয়েছিল যে শেফালি তিথির হাতে কি যেন একটা কাগজে মোড়া জিনিস দিচ্ছে। নিলয় ভেবেছিল তিথির হয়তো কোনো প্রয়োজনীয় জিনিস, তাই সে অতটাও মাথা ঘামায়নি, কিন্তু তার এইরকম অবস্থা হওয়ার পর তার একটু সন্দেহ হলো। তাই সে শেফালিকে একটু ভয় দেখাতে শেফালি সব উকড়ে ফেললো ঝরঝর করে। যাই হোক, তিথি এবার মনে মনে দোয়া পড়ে নিলয়ের রুমের দিকে যেতে লাগলো। তিথি ধীরে ধীরে নিলয়ের ঘরের দিকে এগোচ্ছে। যত তার ঘরের সামনে যাচ্ছে ততই তার বুকের ভিতরে কম্পনের মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আস্তে আস্তে তিথি নিলয়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে মনে মনে আরও একবার দোয়া পড়ে নিল। আস্তে আস্তে দরজাটা একটু ফাঁক করেই ঘরের ভেতর একবার উঁকি মেরে দেখলো নিলয় কী করছে। ঘরের ভেতর নিলয়কে দেখতে না পেয়ে তিথি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমের ভেতরে প্রবেশ করলো। চারপাশে নিলয়কে না দেখতে পেয়ে
মনে মনেই তিথি কিছুটা খুশি হলো। হঠাৎ দরজার আওয়াজে পেছনে ফিরে নিলয়কে দরজা বন্ধ করতে দেখে তিথির কলিজা কেঁপে উঠল। রাগে নিলয়ের চোখ মুখ লাল হয়ে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে নিলয় ভয়ঙ্কর পরিমাণে রেগে আছে। নিলয় আস্তে আস্তে তিথির দিকে এগিয়ে যেতে লাগলো, আর তিথি নিলয়ের এমন রাগী চেহারা দেখে ভয়ে বিড়াল ছানার মতো নিজেকে গুটিয়ে নিয়েছে। হঠাৎ তিথি লক্ষ্য করলো যে নিলয় তার দিকে ক্রমশই এগিয়ে আসছে। এটা দেখে তিথির যায় অবস্থা। নিলয়ের এমন এগিয়ে আসা দেখে তিথিও আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগলো। তিথির হঠাৎ মাথায় বুদ্ধি এলো নিজেকে বাঁচানোর। যেই ভাবা সেই কাজ, কিন্তু পালানোর জন্য যখনই দৌড় দিতে যাবে তখনই নিলয় তিথির হাত ধরে পাশের দেয়ালে চেপে ধরল। তারপর তিথির দুই বাহু নিজের দুই হাতে শক্ত করে চেপে ধরে জোরে চেঁচিয়ে বলতে লাগলো, তোমার সাহস কি করে হয় আমার এত বড় একটা ইম্পর্টেন্ট মিটিংটাকে স্পয়েল করার? ইউ ইডিয়েট, থার্ড ক্লাস মেন্টালিটির একটা মেয়ে। তোমার মিনিমাম কমন সেন্স আছে কি নেই? ইউ হ্যাভ নো আইডিয়া আমার কতটা লস হয়েছে আজকের মিটিংটা ক্যান্সেল করায়। কিন্তু তুমি তো কিছুই বোঝো না, তাই না? যেদিন থেকে আমার লাইফে এসেছো সেদিন থেকে একটার পর একটা প্যারা দিয়েই যাচ্ছ। এই মেয়ে, তুমি কি চাও বলো তো? আর কি চাও তুমি? তিথির চোখে পানি টলমল করছে। একেই তো নীলা খুব জোরে তার হাত দুটো চেপে ধরেছে, তার উপর নিলয়ের এমন কঠিন কঠিন কথায় তিথির খুব কষ্ট হচ্ছে। তবু তিথি নিজেকে অনেক কষ্টে সামলিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, সরি, ভুলে গিয়েছিলাম। তিথির এমন কথা শুনে নিলয় প্রচণ্ড জোরে একটা ধমক দিল। তাতে তিথি কেঁপে উঠল। এবার আর নিজেকে আটকে রাখতে পারল না, ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদেই ফেলল। নিলয় তিথির কান্না করা দেখে আরও রেগে গেল আর চিৎকার করে বলতে লাগলো, এই চুপ চুপ, একদম কাঁদবা না, আদব একটা মেয়ে কোথাকার। আর একবার কাঁদলে তোমায় তুলে আছাড় মারবো, অসভ্য পাজি একটা মেয়ে। আবার আমাকে সরি বলছে শুধুমাত্র ওই গাধাদের একটা ভুলের জন্যই। তোমার মতন একটা স্টুপিড মেয়েকে আমি এতদিন ধরে সহ্য করছি, তোমার এই ফালতু বকবককে সহ্য করছি। কেন সহ্য করছি জানো? কারণ মিনিস্টারের কিছু লোক জানতে পেরে গিয়েছিল যে আমার লোকেরা ভুল করে অন্য একটা মেয়েকে তুলে এনেছে। আর তখন যদি আমি তোমাকে ছাড়তাম তাহলে তারা তোমাকে তুলে নিয়ে গিয়ে আমাদের নামে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করতো পুলিশের কাছে। এতে আমাদের তো ক্ষতি হতোই, তার সাথে আরো 90 জন বৃদ্ধের পেনশন আটকে যেত। শুধুমাত্র এই একটা কারণেই তোমাকে এখানে আটকে রাখা। তোমার মতো মেয়েকে কবে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। আর মাত্র কিছুদিন অপেক্ষা করো, তারপর আর তোমার এই প্যানপ্যানানি আমাকে সহ্য করতে হবে না। তোমাকে আমি তোমার বাড়িতে রেখে আসবো, আর আমি একটু শান্তিতে থাকতেও পারবো। আর আজকে যে ভুলটা করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। আজকের ডিলটা সাকসেসফুল হলে কত মানুষের উপকার হতো তা তোমার এই ছোট্ট মাথায় ঢুকবে না। বলে নিলয় হাত দিয়ে তিথির মাথায় টোকা মারল। তিথি অসহায় দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে আছে, আর চোখ থেকে পানি পড়ছে। কিছুতেই যেন সে তার চোখের পানি আটকাতে পারছে না, আর কিছু বলতেও পারছে না। সব কথা যেন গলার কাছে গিয়ে আটকে পড়েছে। নিলয় তিথিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তিথির হাত ধরে টেনে নিয়ে ছাদের উপরে চলে গেল। বেলা তখন 12টা। সূর্যের ঝাঁঝালো কিরণ তখন ঠিক মাথার উপরে। চারিদিকে গাছপালা, বাড়িঘর যেন রোদের তেজে পুড়ে যাচ্ছে। একই গরমকাল, তার উপরে চৈত্র মাসের বিভৎস গরম। বাইরে বেরোনোর জো নেই। খোলা ছাদের উপর 2 মিনিট দাঁড়ালেই পা পুড়ে যাওয়ার মতো অবস্থা। নিলয় তিথিকে ছাদের মাঝ বরাবর জায়গায় দাঁড় করিয়ে বলল, তুমি এখন এখানে দাঁড়িয়ে থাকবা কান ধরে, আর এটাই হলো তোমার শাস্তি। আর ভুলেও নড়ার বিন্দুমাত্র চেষ্টা করবে না, কারণ এখানে সিসিটিভি ক্যামেরা সেট করে রাখা আছে। সুতরাং নড়ার চেষ্টা করলেই শাস্তি দ্বিগুণ হয়ে যাবে। বুঝতে পেরেছ? নাও এবার কান ধরো। তিথি কিছু বলছে না, চুপচাপ ভেজা চোখে নিলয়ের দিকে তাকিয়ে আছে। তা দেখে নিলয় আবারও ধমক দিয়ে বলল, কি হলো, কথা কানে যায় না? কান ধরো বলছি। তিথি এবার কাবা কাবা হাতে নিজের দুটো কান ধরল। নিলয় আর কিছু না বলে নিচে নেমে গেল, আর তিথি নিলয় যাওয়ার পানে তাকিয়ে থাকলো। প্রায় 1.5 ঘন্টা যাবৎ তিথি ওই গনগনে রোদে কান ধরেই দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে তিথির সমস্ত কষ্ট ক্ষোভে পরিণত হলো। তার নিলয়ের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে, তার সাথে নিজের ওপরও সে প্রচণ্ড রকম বিরক্ত। সে মনে মনে ভাবছে কেন সে নিলয়কে জব্দ করতে গেল। তার এই বোকামির জন্য শুধু শুধু নিলয় তাকে এত এত অপমান করল। শুধু নিলয় বলেই এত অপমান সহ্য করেছে, মুখ থেকে রা পর্যন্ত কাটেনি। নিলয়ের জায়গায় যদি অন্য কেউ হতো না, তাহলে এতক্ষণে তার মাথা ফাটিয়ে দিত।
তার সাথে আবার কষ্টও লাগছে যে শুধুমাত্র একটা ভুলের জন্য নিলয় তাকে আজ এতটা অপমান করতে পারলো। তিথি মনে মনে ঠিক করে নেয় যে যতদিন সে এই বাড়িতে থাকবে ততদিন নিলয়ের সাথে আর কথা বলবে না, এমনকি নিলয়ের সামনেও যাবে না। দুপুর 2টো। নিলয় আজ রুম থেকে বের হয়নি, ঘরে বসেই লাঞ্চ করেছে। ল্যাপটপে বসে কাজ করতে করতে নিলয় মনে মনে ভাবলো, আজ একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি, এতটা রেগে যাওয়া উচিত হয়নি। একই বাচ্চা একটা মেয়ে, হয়তো আমার কথায় খুব কষ্ট হয়েছে। নিলয় তুইও না, রেগে গেলে মাথা তোর একদম ঠিক থাকে না, কাকে কি বলিস নিজেও জানিস না। হঠাৎ তার তিথির কথা মনে হলো। সত্যি তো, এতক্ষণ তো সে তিথির কথা ভুলে গিয়েছিল। তিথির কথা মনে পড়তেই তৎক্ষণাৎ ল্যাপটপটাকে পাশে রেখে দৌড়ে ছাদে চলে গেল। গিয়ে দেখলো তিথি এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। রোদে চোখ লাল টসটসে হয়ে গিয়েছে, আর ফর্সা মুখ রোদে ঝলসে রক্তিম বর্ণ ধারণ করেছে। ঘামে পরনে কুর্তিটা পুরো ভিজে চুপসে গেছে। তিথির এমন অবস্থা দেখে নিলয় ভয় পেয়ে যায়, আর দেরি না করে দৌড়ে তিথির কাছে গিয়ে তিথির গালে হাত রেখে অস্থির হয়ে জিজ্ঞেস করলো, তিথি, তিথি ঠিক আছো তুমি? নিলয়ের কথাটা যেন তিথির কাছে কাটা গায়ে নুনের ছেটার মতো লাগলো। তিথি কিছু বলছে না দেখে নিলয় উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে, কিছু বলছো না কেন? আর কান ধরে আছো কেন এখনো? আর কান ধরতে হবে না, ছাড়ো। তিথি নিলয়ের কোনো কথারই উত্তর দিচ্ছে না। নিলয় বুঝতে পারলো তিথি এখন কিছুই বলবে না আর নিচেও যাবে না, তাই আর কোনো কিছু চিন্তা না করে তিথিকে কোলে তুলে নিল, তারপর নিচে নামতে লাগলো। তিথি নিলয়ের এমন কাণ্ডে অবাক হয়ে যায়, সঙ্গে সঙ্গে নিজেকে নিলয়ের কাছ থেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। তিথিকে এমন ছটফট করতে দেখে নিলয় তিথির দিকে রাগি চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, চুপ থাকো, নইলে এক্ষুনি ফেলে দেবো। বলেই হাতের বাঁধন একটু ঢিলা করতেই তিথি সঙ্গে সঙ্গে নিলয়ের গেঞ্জিটাকে আঁকড়ে ধরল। তিথির এমন কাণ্ডে নিলয় না হেসে আর পারল না। নিলয়কে হাসতে দেখে তিথির গা পিত্তে ঝুলে যাচ্ছে। নিলয় তিথিকে নিজের রুমে নিয়ে এলো, তারপর তিথিকে খাটে বসিয়ে বাথরুম থেকে 1 মগ জল আর একটা শুকনো কাপড় নিয়ে এলো। তিথি উঠতে চাইছিল, কিন্তু নিলয় রাগী ফেস দেখে আর উঠতে পারল না। নিলয় শুকনো কাপড় মগের জলে ভিজিয়ে তিথির চোখ মুখ মুছিয়ে দিল। তারপর নিচ থেকে খাবার এনে নিজের হাতে মাখিয়ে 1 লোকমা ভাত তিথির মুখের সামনে ধরতেই তিথি মুখ ঘুরিয়ে নিল। নিলয় প্লেটটা টেবিলের ওপর রেখে এক হাতে তিথি মুখ ঘুরিয়ে জোর করে 1 লোকমা ভাত তিথির মুখের ভেতর ঢুকিয়ে দিল। তিথি সঙ্গে সঙ্গে ভাতটুকু মুখের ভেতর নিয়ে দৌড়ে গিয়ে বেসিনে ফেলে দিয়ে আসলো। তিথির এমন কাণ্ডে নিলয় প্রচণ্ড রেগে গেল। তারপর তিথির হাত ধরে টেনে নিয়ে সোফায় বসিয়ে নিজেও তিথির পাশে বসলো। তারপর তিথিকে হ্যাঁচকা টান মেরে নিজের কোলে বসে নিল, নিজের মুখোমুখি। তিথি নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করায় নিলয় রেগে গিয়ে তিথির কোমর নিজের বাম হাতে শক্ত করে চেপে ধরল। এতে তিথি কিছুটা কেঁপে উঠল, তারপর ডান হাতে 1 লোকমা ভাত মিশিয়ে জোর করে তিথির মুখে ঢুকিয়ে দিল। তিথি যেই ভাতটুকু আবারও ফেলতে যাবে, ঠিক তখনই নিলয় তিথির ঠোঁট নিজের ঠোঁট দিয়ে চেপে ধরল, যাতে তিথি ভাত না ফেলতে পারে। নিলয়ের এমন কাণ্ডে তিথির চোখ বড় বড় হয়ে গেল, আর বুকের ভেতর জোরে জোরে ড্রাম বাজতে লাগলো। নিলয় তিথির নিচের ঠোঁটে জোরে কামড়ে দিতেই তিথি সঙ্গে সঙ্গে ভাতটুকু গিলে নিল। তারপর নিলয় ঠোঁটটা ছেড়ে দিয়ে তিথির দিকে তাকিয়ে দেখলো তিথি এখনো হাঁ করে নিলয়ের দিকে তাকিয়ে আছে। তিথির অমন তাকানো দেখে নিলয় বাঁকা হেসে বলল, চুপচাপ খাওয়া কমপ্লিট করো, নইলে আবার এই পদ্ধতি অবলম্বন করে খাওয়াবো। নিলয়ের এমন কথা শুনে তিথি সঙ্গে সঙ্গে 2 হাত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরল। তিথির এমন কাণ্ডে নিলয় শব্দ করে হেসে উঠল, আর মনে মনে বলল, এবার থেকে রেডি থেকো আবার রোম্যান্টিক টর্চারের জন্য। তিথু পাখি, তোমাকে কিভাবে জব্দ করা যায় সেই ট্রিক আমি পেয়ে গেছি। তারপর তিথিকে সবটুকু ভাত খাইয়ে দিল। খাবার খাওয়ানো শেষে নিলয় তিথির মুখটা ধুইয়ে দিল। তারপর তিথিকে কোলে তুলে নিজের খাটে শুইয়ে দিয়ে নিজেও তিথিকে জড়িয়ে শুয়ে পড়ল। আজকে নিলয়ের এমন কাণ্ডে তিথি বারবার অবাক হচ্ছে, আর নিজেকে ছাড়ানোর চেষ্টায় ছটফট করতে লাগলো। শেষে ব্যর্থ হয়ে করুণ কণ্ঠে নিলয়কে বলল, প্লিজ ছেড়ে দিন না, আমি আপনাকে প্রমিস করছি আমি আর অমন দুষ্টুমি করব না। আমি তো গুড গার্লের মতো খাবারটা কমপ্লিট করব। বলুন, এইবার তো আমাকে ছাড়ুন, প্লিজ ছাড়ুন না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। নিলয় তিথির কথার কোনো জবাব না দিয়ে তিথির ঘাড়ে নিজের মুখ গুজে দিল। তারপর তিথিকে শক্ত করে জড়িয়ে ধরে স্লো ভয়েসে বলল,
চুপচাপ শুয়ে থাকো তিথু পাখি, বেশি নড়াচড়া করবে না, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। নিলয়ের এমন কথা শুনে তিথির 440 ভোল্টের শক খেলো, কারণ নিলয় যখন কথাগুলো বলছিল তখন বারবার নিলয়ের ঠোঁট তার ঘাড় স্পর্শ করছিল। তিথি আর কিছু না বলে চুপচাপ শুয়ে থাকলো, কারণ সে বুঝে গিয়েছে নিলয়কে সরানো তার পক্ষে সম্ভব নয়। তাই কিছুক্ষণ মনে মনে নিলয়ের নামে 1000টা গালি দিতে লাগলো। তারপর আস্তে আস্তে নিজেও ঘুমের দেশে পাড়ির রাজ্যে দিল। বিকেলে ঘুম থেকে উঠে তিথি আরও এক দফা অবাক হলো। এমনও কি সম্ভব? তিথি ঘুম থেকে উঠে অবাক হয়ে সামনে সেন্টার টেবিলটার দিকে তাকিয়ে আছে। সেন্টার টেবিলের ওপরে একটি বড় ট্রে রাখা আছে, আর ট্রের ওপরে 20 থেকে 30টা ফ্লেভারের কটন ক্যান্ডি রাখা আছে। একটা বড় রেড কালারের টেডি, যেমনটা তিথি কিনেছিল সেদিন মল থেকে। এছাড়াও তিথির ফেভারিট খাবার যেমন চকলেট, চিপস, জুস, বিস্কিট ইত্যাদি জিনিসের ট্রে ভর্তি করে রাখা আছে। তিথি এইসব দেখে খুশিতে আত্মহারা হয়ে খাট থেকে লাফ দিয়ে সেখানে গেল। সেখান থেকে একটা কটন ক্যান্ডি তুলতেই পাশে দেখলো একটা চিরকুট রাখা আছে। তিথি চিরকুটটা তুলে খুলতেই দেখলো সেখানে বড় বড় করে লেখা আছে, সরি মাই সুইট তিথু পাখি। লেখাটা দেখে তিথির মনের হাজানতেই হেসে ফেলল। তারপর সেখান থেকে একটা রোজ ফ্লেভারের কটন ক্যান্ডি তুলে নিয়ে খেতে লাগলো। খেতে খেতে হঠাৎ তার নজর গেল দরজার দিকে।